তাহলে আমার জীবনের এতগুলা দিন আমি যে নষ্ট করলাম, এখন তো মনে হয় আমি ভুল করছি এবং আমি আস্তে, আস্তে নিষ্ক্রিয় হয়ে যাব এবং কোনো অ্যাক্টিভিটির ভিতরে আমি আর যাব না। কারণ আমি কার জন্য যাব? আমার পরিবারের জন্য তো আমি দল করি না। আজকে একটা পোষ্য কোটার বাচ্চা, বাচ্চা ছেলেমেয়েদের কাছে পরিবারের পরিবার কোটায় ফেলে আমাকে আমার রাজনৈতিক জীবনটাকে এভাবে কলুষিত করা, অস্বীকার করা, এটা আমি মানে এর চেয়ে লোমহর্ষক ঘটনা, মর্মান্তিক ঘটনা একজন রাজনৈতিক ব্যক্তির জীবনে আসলে হয় না। এত বছর পার্টি করার পর পার্টি যদি এখন বলে যে তুমি অমুকের স্ত্রী, তুমি পারিবারিক কোটায় পড়ে গেলা, এটা তো আসলে আমার রাজনৈতিক জীবনের একটা অপমৃত্যু অকালে ঘটে গেল। কারণ এখান থেকে উত্তরণের আর কোনো সুযোগ এবং পথ নাই। কারণ আমি তো আমার সংসারের পরিচিতি আমি রাজনৈতিক পরিচিতির জন্য ত্যাগ করতে পারবো না। আমার সন্তানদের বাবার অস্তিত্ব আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু দেখেন বিএনপির গঠনতন্ত্রতে এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত নাই। যে হচ্ছে পরিবারের এক ব্যক্তিকে দুইজন পার্টি করা যাবে না। গেলে তোমরা কেউ মানে কাঙ্ক্ষিত পদ পাবা না এবং তোমার স্বীকৃতি তুমি পাবা না। এটা তো লাভজনক প্রতিষ্ঠান না। পার্টি আমার ত্যাগ, তিতিক্ষা, সততা, পার্টির প্রতি কন্ট্রিবিউশন, আনুগত্য সবকিছু পরিবার কোটার ভিতর ঢোকাবে কেন? কারণ আমি ছোটবেলায় রাজনীতি করি। আমার একটা দর্শন ছিল, চিন্তাভাবনা ছিল, একটা পরিকল্পনা ছিল। আমার জীবনে অন্য কোনো পরিকল্পনা, একটা পরিকল্পনা যে আমি একটা নির্বাচিত এমপি হব। মেয়েরা পিছায় আছে, মেয়েদেরকে পোস্ট দেয় না, পদবি দেয় না, প্রাপ্য মাফিক দেয় না। সমস্ত গরুর হাটের মতো মেয়েদেরকে ধরে সব সহ সম্পাদক দিয়ে দেয়। যে স্ট্যান্ডিং কমিটি নেতাদের বাড়িতে দৌড়ায় দৌড়ায় গঠনতন্ত্র নিয়ে গেছে আগের পোস্টটা নেওয়ার জন্য, তাদের আগে হয়েছে। এখানে সিনিয়রিটি জুনিয়রিটি পর্যন্ত কোনো কিছু মেনটেন করা হয় নাই। তো তাহলে এখন পারিবারিক কোটার ভিতরে তাদের সাথে আমাকে কোনোভাবে তুলনা করা মানে কি? আমার জীবনের যতগুলো কন্ট্রিবিউশন এবং আমি এই দলটাকে যে ওন করে আসছি, টোটালটাকে অস্বীকার করা হয়। এবং আমাদের ত্যাগ দেখে অদূর ভবিষ্যতে কোনো মেয়ে, কোনো ছেলে যে ত্যাগী হবে, এই পথটা কিন্তু রুদ্ধ করে দিল দল। এটা যদি স্টিক থাকে দল, তাহলে এটা রুদ্ধ করা হলো। আর প্রত্যেকটা সূত্রের দেখবেন ব্যতিক্রম থাকে। আমরা যে মামলা করি সিআরপিসির একটা সেকশনে ফেলে মামলা করা হয়, অনেক ফাঁক ফোকর থাকে। এখন আমি এরকম একটা ছাত্র দল থেকে তৈরি হয়ে আসা একটা মেয়ে এবং এত কন্ট্রিবিউশন, এত দলের প্রতি আনুগত্য রাখার পর এতগুলো মামলার আসামি বিচারপতি শামসুদ্দিন মানিককে যেভাবে আমার তার সাথে হয় কোর্ট কাচারির ভিতরে থেকে আমি জেলে গেলাম। তাছাড়া পলিটিক্যাল মামলা আমি জেলে গেলাম। 5ই জানুয়ারি 2015 বাংলাদেশে কোনো ঘটনাই ছিল না। ওই প্রাচীর টপকাতে যে পেপার স্প্রে খেয়ে কতদিন বন্দি থেকে গেলেন বেগম খালেদা জিয়া। সমস্ত কিছু চিন্তা ভাবনা করে পারিবারিক কোটায় ফেলাটা, এটা আপনি যাই বলেন, এটা প্রচন্ড মানে রাজনৈতিক দলের জন্য এটা পরবর্তী পর্যায়ে বুঝতে পারবে যখন ত্যাগীরা ত্যাগ করতে চাবে না, আমাদের তো মেয়াদ তৈরি হবে না, আমাদের মতো কর্মীও আর আসবে না। তো তখন তারা বুঝতে পারবে যে সিদ্ধান্তটা ভুল ছিল না পাপিয়ার ক্ষেত্রে রাইট ছিল। এবং এটার সংশোধন কিংবা তখন পস্তালেও আর কিছু কিন্তু পাবে না। কারণ আমাকে তো আর এখানে সক্রিয় করার কোনো সুযোগ নাই। এখানে বলতে পারতো যে এটা বেনিফিশিয়ারি বলতে ন্যাম ভবনের বাসা তুমি নিতে পারবে না, তোমার পার্টির যে ভাতা পাবা নির্বাচিত হলে সেটা পার্টির ফান্ডে দিতে হবে, কন্ডিশন দিতে পারতো। কিন্তু আমাকে এইভাবে গৃহবধূদের তালিকায় ফেলে, গৃহবধূরা তার স্বামীর সিটে যে ভোট করেছে, করে স্বামীর জন্য যে কাজটা করেছে, ওই গৃহবধূর তালিকায় আমার সারা জীবনের প্রজ্ঞা, রাজনীতি, কন্ট্রিবিউশন, 2বারের ডিবি হওয়া, মার খাওয়া, দৌড় খাওয়া, জেল কাটা, এটা কোনোভাবেই এটা মানার মতো পরিস্থিতি না। কিন্তু আমি যেহেতু একটা দল করি, এটা আমাকে মেনে নেওয়া ছাড়া আমার কোনো পথ তো নাই। কারণ আমি তো অন্য কোনো দলে যাইনি, যাবো না এবং স্বতন্ত্র ভোটও আমি করব না। স্বাভাবিক কারণে এই যে আমার অন্তরের যে ক্ষরণ, এই ক্ষরণটা তো পার্টির জন্য অশুভ এবং এটার জন্য আজ হোক কাল হোক পার্টির মানসিকভাবে হলেও বিপর্যস্ত হবে এবং কর্মী তৈরির ক্ষেত্রে একটা প্রতিবন্ধক হয়ে গেল এটা। এবং বিএনপির গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। তাহলে এক বাড়িতে 2 পার্টি যদি করি, সেটা কি করবে? হাজব্যান্ড এক পার্টি, ওয়াইফ এক পার্টি, এটা কি পার্টি অ্যালাউ করবে? এটা নিয়ে প্রসঙ্গ উঠবে না? এর আগে ছাত্রদলের সভাপতি করছিল, যাকে তার ভাই তার পরিবার নিয়ে অনেক কথা আসছে যে সে আওয়ামী লীগ পরিবারের ছেলে, যশোরের যে ছেলেটি, আমি নাম বলতে তাকে বিব্রত করতে চাই না, সে একা বিএনপি করে বলে তাকে সেখান থেকে কিন্তু সরাই দেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে তার পরিস্থিতিটা কি হবে? তাহলে আসলে একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার, যে নীতিমালার ভিত্তিতে। আর আমি জীবনে 2টো জিনিস অপছন্দ করি, একটা হচ্ছে মহিলা কোটা আর দ্বিতীয়ত হচ্ছে সহসভাপতি। এই 2টো জিনিস আমার খুব অপছন্দ লাগে, যে যাদের কোনো জায়গা নাই, ফেলে দিতে পারে না, ধাক্কা মেরে তখন তাদেরকে এগুলোর ভিতরে ফেলে দিচ্ছে। কোটার ভিতরে আসলে আমি পড়িনি, আমাকে ফেলা হয়েছে।
কারণ যারা হাসব্যান্ড ওয়াইফ কিংবা নমিনেশন চায় তারা এখানে পোষ্য কোটা দেখেন সবাই পাচ্ছে। মানে বাবার মৃত্যুর পর যারা পোষ্য কোটা একটা মিস নাই। আর এইখানে ১/১১ সময় যে মামলাগুলো হয়েছিল দুদকের, এই মামলাতে হাসব্যান্ডরা সাজাপ্রাপ্ত হয়। তো হাসব্যান্ডরা সাজাপ্রাপ্ত হওয়ার কারণে তাদের পদটাকে এবং তাদের সিটটা দলীয় কোনো ব্যক্তিকে না দিয়ে তাদের পরিবারের ব্যক্তিকে দেয়া হয়েছে। তো সেই হিসেবে ওই সমস্ত সম্মানিত নেতাদের স্ত্রীরা তাদের সিটে ভোট করেছে। ভোট করে কেউ জিতেছে, কেউ জেতেনি। কিন্তু তারা তাদের স্বামীর পক্ষ থেকে স্বামীর সিটে ভোট করছে। কিন্তু তারা স্বামীর সিটে ভোট করার পরে নিজে যে কোনো সিট এই ১৫ বছরে তৈরি করেছে এরকম কিন্তু কোনো ঘটনা নাই। এরকম কোনো ঘটনা নাই। এখন স্বামীর সিটে তারা ভোট করেছে, তারা বলছে ওটাই তাদের স্যাক্রিফাইস। এই হিসেবে তাদের স্বামীরা তাদের স্ত্রীর জন্য আরেকটা করে সিট দাবি করছে। এখন দল তাদেরকে সিট কোথা থেকে দেবে? কারণ সিট তো যা আছে নির্ধারিত ব্যক্তির জন্যই সিট আছে এবং তারা দীর্ঘদিন থেকে কাজ করছে, নমিনেশন পাচ্ছে, কখনো হারছে, কখনো জিতছে। এখন স্ত্রীরা যদি কোনো স্বামীর সিটে ভোট করে সেই সিটটাই যে ধরে রাখতে পেরেছে স্বামীর জন্য নমিনেশনটা, এটাই তাদের বড় প্রাপ্তি হিসেবে কিন্তু ধরে নেওয়া উচিত ছিল। কিন্তু স্বাভাবিক কারণেই যখন দেখা যাচ্ছে যে হচ্ছে তাদের স্বামীর সিটে ভোট করার কারণে তারা এখন সিট দাবি করছে, নমিনেশন দাবি করছে, কিন্তু সিট নাই। তো নমিনেশনটা তাদেরকে দেবে কোথায়? এখানে দল কিন্তু কেন্দ্র একটা বিপর্যয়ের ভিতর পড়ে গেছে এবং দ্বিধা বিভক্তির ভিতর পড়ে গেছে এবং তারা প্রত্যেকেই কিন্তু স্থায়ী কমিটির সদস্য অধিকাংশই নীতি নির্ধারণী ফোরামের ভিতর তারা আছে। কেউ ভাইয়ের জন্য চাচ্ছে, কেউ ছেলের জন্য চাচ্ছেন আলাদা সিট, কেউ স্ত্রীর জন্য চাচ্ছেন, এই ৩। এখন এখানে